নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 24শে আগস্ট থেকে 30শে আগস্ট এই যে সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 12টি ঘটনা ঘটবেই। কি সেই 12টি ঘটনা? 12টি দিক হতে পারে, 12টি অবস্থান হতে পারে, 12টি প্রেক্ষাপট হতে পারে, 12টি সিদ্ধান্ত হতে পারে। কি সেই 12টি ঘটনা তা নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আমার আজকের আলোচনাটা সম্পূর্ণভাবে কিন্তু আমি সার্বিক মতে করব। কেন সার্বিক মতে করব? তার কারণ এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কখনোই কিন্তু আলোচনা করা যাবে না। স্পেসিফিক ভাবে অর্থাৎ নিজের সম্পর্কেই আমি জানতে চাই, কেবল 24শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত নয়, আমি আমার জীবন নিয়ে জানতে চাই। তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। আমার কাছে যদি আসতে হয় তাহলে মূলত 3টি নিয়ম কিন্তু পালন করতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না আর পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, কালা জাদুকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনোই কিন্তু আমার চেম্বারে আসবেন না। আমার চেম্বারের দরজা তাদের জন্য ফরএভারের জন্য ক্লোজ। তৃতীয় যে নিয়ম, সেটি হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার বা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না। কেন আলোচনা করবেন না? তার কারণ পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, বরং নেগেটিভ সাইডটাকেই কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে। তাহলে আপনি নেগেটিভিটিটা শুনলেন, বাড়ি চলে গেলেন, ও ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে কখনোই কিন্তু আমার কাছে আসবেন না। আপনি যদি এতটাই সিরিয়াস হন যে আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে আমি নেগেটিভিটিকে অফ করব, এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন। আমার কাছে আসার আগে ভালো মতন আমাকে অবজার্ভ করবেন, ভালো মতন আমার বিশ্লেষণ শুনবেন, ভালো মতন আমার অনুষ্ঠানগুলি দেখবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমি যেই সাপ্তাহিক রাশিফল বা অ্যাস্ট্রোলজিক্যাল যে আলোচনা করি কোনো গ্রহ নিয়ে বা কোনো বিষয়বস্তু নিয়ে, এছাড়াও অনলাইন প্রেডিকশন, একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর কিন্তু, সুতরাং অনলাইন প্রেডিকশন, লাইভ অনুষ্ঠানগুলো, টেলিভিশন লাইভগুলো, এগুলো সব শুনবেন, ইউটিউবেও দেওয়া হয়। তারপর যদি মনে হয় এই মানুষটাকে বা এই অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করা যায়, তবেই আসবেন। কারোর কথা শুনে কখনোই আমার কাছে চলে আসবেন না। প্রথমত, কারোর কথা শুনে আমাকে অবজার্ভ না করে চলে এলে আমি যখন
গ্রহ বা নাক্ষত্রিক অবস্থান নিয়ে বোঝাই, তখন আপনি ঠিক মতন বুঝতে পারবেন না, শুধু তাকিয়ে থাকবেন। আর দ্বিতীয়ত খুব প্র্যাকটিক্যাল কথা, আমি চোর জোচ্চোর মিথ্যেবাদী অনেক কিছু হতে পারি, হতে পারে না। একজন অ্যাস্ট্রোলজার, ভুল সব অ্যাস্ট্রোলজারই বলে আমি অ্যাস্ট্রোলজার, আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, আমি অনেস্ট, সবকিছু বলে, কিন্তু সে চোর জোচ্চোর মিথ্যেবাদী কিনা এটা আপনি পরখ করে নেবেন না। আপনি যখন তাকে স্টাডি করছেন, অবজার্ভ করছেন, তার অনুষ্ঠানগুলো দেখছেন, তিনি যখন গ্রহ নিয়ে কথা বলছেন, তখনই আপনি বুঝতে পারবেন। কিন্তু এটা খুব সহজ সাধ্য একটা ব্যাপার, কঠিন নয়। যখনই তিনি আলোচনা করছেন তখনই বোঝা যাবে যে এই সাবজেক্টটা সম্পর্কে তার দক্ষতা কতটুকু, তাই না? এটা পরিষ্কার বোঝা যায়, কিন্তু 5-10 মিনিট শুনলেই বোঝা যায় যে এই একটা সাবজেক্ট সম্পর্কে তার দক্ষতা কতটুকু এবং অ্যাজ এ প্রেডিক্টর হিসাবে তিনি কতটা প্রেডিকশন করতে সক্ষম। তাহলে এইগুলো সব দেখে শুনে বুঝে তারপর কিন্তু আমার কাছে আসবেন, তার আগে নয়। যেমন আমি যদি কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে কন্যা রাশির 1 নম্বর ঘর অর্থাৎ স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো, সেখানে কিন্তু নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়েছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি আগেই যেটা বললাম যে আমার অস্তিত্বটা, আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমার খাঁচাটা, এই পুরোটাই কিন্তু 1 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। তাহলে সেখানে যখন নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়েছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর শুক্রের অবস্থান, শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অর সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের যে অর সিচুয়েশন গুলো সেইগুলোকে হ্যান্ডেল করা, সেই সিচুয়েশনকে কন্ট্রোল করা এবং ওভারকাম করার জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু 1 নম্বর ঘরে বসে আছে এবং নীচভঙ্গ রাজযোগের আন্ডারে চলে যাচ্ছে। তাহলে সেকেন্ড হাউস মানে হচ্ছে কি আর্থিক জায়গা পজিটিভ হয়ে গেল, অত্যন্ত পজিটিভ হয়ে গেল, এবং সঞ্চয়ের জায়গা পজিটিভ হয়ে গেল, দৃষ্টিভঙ্গির জায়গা। তাহলে সেকেন্ড হাউস থেকে যদি আমি ক্যালকুলেশন করি বা প্রেডিকশন করি, তাহলে আর্থিক জায়গাটা অর সিচুয়েশনের মধ্যে আমি আছি, সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো। আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা সঞ্চয় হতে চাইছিল না, সঞ্চয় করতে পারবো। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে শুক্র কোথায়, বুধের ঘরে বসে আছে, কন্যার ঘরে বসে আছে, এবং কন্যা রাশি নিয়ে তো আলোচনা করছি, এবং কন্যা রাশির অধিপতি গ্রহ কি বুধ, সেই বুধ কিন্তু রবির সাথে বসে আছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কোথায়, 12 নম্বর ঘরে, কন্যা রাশি সাপেক্ষে 12 নম্বর ঘরে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, দৃষ্টিভঙ্গির মধ্যে মারাত্মক ইগো প্রবলেমের জায়গা, মারাত্মক। এবং সবচেয়ে বড় কথা, ওই যে দেখতে নারী সে চলন ব্যাকা, সেরকম ধরনের আমার যাকে খারাপ লাগবে সে যতই ভালো হোক আমার তাকে ভালো লাগবে না। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ডিস্টার্ব হয়ে যায় যখন আমার আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, ইগো প্রবলেম মারাত্মক সৃষ্টি হয়। কি ব্যক্তিগত জীবন, কি প্রফেশনাল জীবন, সামাজিক জীবন, সব ক্ষেত্রে ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যায়। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। 3 নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘর, 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘরে বসে রয়েছে, সেটাও মিথুনের ঘর, বুধের ঘর। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটার মধ্যে কিন্তু বুধের রিফ্লেকশন সূর্যকে প্রভাবিত করছে। মানসিকতা মনোভাবের মধ্যে ডেফিনিট ভাবে কিন্তু আমি কেন্দ্রিক প্রবণতা, এটার একটা পজিটিভ সাইড রয়েছে। আমি পারি, আমার দ্বারাই হবে, আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই কাফি, এই মানসিকতাগুলো চলে আসে। কিন্তু মানসিকতা মনোভাবের মধ্যে যখনই অহংবোধ বা অ্যাকচুয়ালি কি রাজযোগের আন্ডারে যে কোনো প্রভাব চলে এলে কি হয়, পাওয়ার বৃদ্ধি হয়। আর্থিক জায়গাটা টাইপ অফ রাজযোগ, কিন্তু রাজযোগ মানে পাওয়ার বৃদ্ধি হয়। তাহলে মঙ্গলও কিন্তু রাজযোগের আন্ডারেই চলে এসছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি কর্মকে বিশ্বাস করব,
আমি বুদ্ধি যুক্তি দিয়ে যেটাকে স্বীকার করে নিচ্ছি, মেনে নিচ্ছি, সেখানে কর্মের রিফ্লেকশনও কিন্তু থাকবে যদি আমি 3 নাম্বার ঘরটা দেখি। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, যখন অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, কমিউনিকেশনের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ইগো প্রবলেমের জায়গাটা চলে আসছে, তখন অনেক সময় কিন্তু আমি ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ কি বলবো মানে সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রেও কিন্তু তখন আমি নিজেকে সঠিক মতন সংযত রাখতে পারি না। যেমন কনফিডেন্সের জায়গাটা ওভার হয়ে যায়, সেরকম কিন্তু দেখা যাচ্ছে আমার যে আমি যে পরিশ্রমটা করছি, বেকার পরিশ্রমটা করছি, যতটা করার প্রয়োজন, বুদ্ধিকে যেই জায়গায় যতটা ইমপ্লিমেন্ট করার প্রয়োজন তার চাইতেও বেকার সেখানে বুদ্ধি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কিন্তু আবার বলছি, এই আমিত্বের প্রকাশ সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক নিয়ে আসবে, কিন্তু সেলফ কনফিডেন্স ওভার কনফিডেন্সের জায়গায় চলে যেতে পারে। 4 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে 4 নাম্বার ঘরটা কিন্তু 11 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর মাতৃপ্রভাব মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে যাবে এই কয়েকটা দিনে। ফার্স্ট, সেকেন্ড কথা যেটা, যে সফলতার জন্য আমি নিজেকে উপযুক্ত করছি, সবকিছু ঠিক আছে, জীবনের আনন্দের জায়গাটা সবকিছু ঠিক আছে, কিন্তু সবকিছু ঠিক তখনই থাকবে কেননা আমাদের চন্দ্রের ঘরে এই যে বৃহস্পতির অবস্থান এবং 2:1% মধ্যে দিয়ে 12 নম্বর ঘরে যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, ডাইরেক্ট হিট করছে কুম্ভের ঘরে, সেখানে কিন্তু চন্দ্র বর্গোত্তম হয়ে বসে রয়েছে। তাহলে বুধাদিত্য রাজযোগের প্রভাব কিন্তু চন্দ্রের দ্বারাও প্রভাবিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ওভার কনফিডেন্ট বা আমি যদি অহংবোধ, আমি যদি ঈর্ষা প্রবণতা বা ইগো প্রবলেমের জায়গাটাকে কন্ট্রোল করতে পারি, তবেই এইগুলোকে কিন্তু আমি পাবো। ফার্স্ট। আর সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, মাতৃপ্রভাব চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণের মধ্যে চন্দ্র আমাদের শনি চলে আসছে এবং সেখানে রাহু রয়েছে। আমি একটা ভুল কাজ করলাম, আমরা যখন ছোট ছিলাম 2 বন্ধুর মধ্যে মারপিট হয়েছে, বন্ধুটা ভুল করেছে না আমি ভুল করেছি জানার আগেই মা প্রথমেই আমাকে পেঁদাতে শুরু করতো। কিন্তু এখন কি হয়ে গেছে, আমার সন্তানই ঠিক। তাহলে এই প্রবণতাটা ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, আমার সন্তানই কিন্তু ঠিক, আমার সন্তান কোনো বেঠিক কাজ করতে পারে না, সন্তান ভুল কাজ করলেও তাকে সাপোর্ট করে যাচ্ছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যদি আমি অ্যাডজাস্ট না করতে পারি, যদি আমি কম্প্রোমাইজ না করতে পারি, যদি আমি স্যাক্রিফাইস না করতে পারি, তাহলে জীবনের আনন্দের জায়গাটা আমি আমার মানে প্ল্যানেটরি সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে, কিন্তু সেটাকে আমি হারিয়ে ফেললাম। যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি। এবং 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু পড়াশোনার জায়গাটাকেও লক্ষ্য করা যায়। তাহলে সেক্ষেত্রেও যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কি, এই যে শনি চন্দ্রের একত্রীকরণ, মানে নেগেটিভ বলছি না, কিন্তু যখনই বিপরীত রাজযোগ সৃষ্টি করছে আমাদের সূর্য এবং শনির একত্রীকরণ, তখন কি হয়, তখন অনেক সময় আমরা আমাদের টার্গেটটাকে ছোট করিনি, মানে এখনো 1 বছর বাকি আছে মাধ্যমিক, 100 দিন আগে লড়াই পড়তে শুরু করবো, এমন পড়বো 90% পাবোই। দেখা গেল আস্তে আস্তে মানে যত দিন এগিয়ে এলো আর 90 দিনের টার্গেট, এই যে টার্গেটটাকে ছোট করে ফেলা, মানে সময়টাকে ছোট করে ফেলা, এবং তার ফলে কিন্তু আস্তে আস্তে হ্যাবিটে রূপান্তরিত হয় পড়াশোনার ক্ষেত্রে। এবং আমি যেটা করছি সেটাই ঠিক মনে করছি, কেননা আইডেন্টিটি ক্রাইসিস এবং মোবাইল ফোবিয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, গুরুজনদের সাথে আর্গুমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং আগে থেকে প্রেডিক্ট করে নিয়ে কিন্তু আমি কোনো কাজ করছি এটাও লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মারাত্মক ইগোর লড়াই, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি হাজবেন্ড, আমি দেখা যাচ্ছে কন্যা রাশি, আমার ওয়াইফ রয়েছে, হ্যাঁ, দেখা যাচ্ছে ওয়াইফই ভুল করছে, হয়তো ওয়াইফ ভুল করছে বা দেখা যাচ্ছে ওয়াইফ ঠিক করছে, আমি একটা সরি বললে তার সাথে আমার বন্ডিংটা ঠিক হয়ে যায়, আমি সরিটা বললাম না, ওয়াইফও ভাবছে আমি কেন সরি বলতে যাব। আর এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফ্যামিলি, ফ্রেন্ড, আত্মীয় স্বজন, কাছের মানুষ
ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া উচিত, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া উচিত। যেমন এখান থেকে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হওয়া উচিত। 5 নাম্বার ঘরটাকে যদি দেখা যায়, 5 নাম্বার ঘর, 5 নাম্বার 7 নাম্বার ঘরে কিন্তু 5 নাম্বার ঘরে অধিপতি গ্রহ বসে রয়েছে এবং 5 নাম্বার ঘরে অধিপতি গ্রহ কিন্তু ডাইরেক্ট বৃহস্পতিকেও হিট করছে, সেই বৃহস্পতির ঘরেই কিন্তু 5 নাম্বার ঘরে অধিপতি গ্রহ বসে রয়েছে। তাহলে আবার বলছি, আমার যে বুদ্ধিটা রয়েছে, বুদ্ধি কিন্তু আছে, প্রবল মাত্রায় বুদ্ধি আছে, সেটাকে আমি সদর্থক না নঙর্থক কিভাবে ইমপ্লিমেন্ট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সেই জায়গাটা। ফার্স্ট, সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটাও কিন্তু নেগেটিভ, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া, বাইগো প্রবলেম বা দূর কারোর কথা শুনবো না, এই একটা মনোভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সফলতাকে বারবার ধরে বলছি, আমরা প্রত্যেকেই কখনো না কখনো সফলতার বাতাবরণের মধ্যে দিয়ে গেছি, কিন্তু সফলতাকেও ধরতে হয়, সফলতাকেও আরো সফলতার মতন সফলতার জন্য ইমপ্লিমেন্ট করতে হয়। আর সেক্ষেত্রেই কিন্তু সৌকর্ম স্বনিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণতি কৌনি স্বাদৌরিব্য সুচিব সৌবাংসারবা, কর্মের প্রয়োজন হয়। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। বৃহস্পতি এবং শনির একত্রীকরণ 7 নাম্বার ঘরে, ফিজিক্যালি শনি বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং শনির ঘরে চন্দ্র বসে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। সফলতা কখনো একদিনে আসে না, কিন্তু 2 দিন পরিশ্রম করলাম, কোথায় কোনো পরিবর্তন আসছে না, অফ করে দিলাম, তা কিন্তু নয়। এটা আমাদের জীবনে বেশিরভাগ মানুষেরা আমরা আজকালকার দিনে করি, যে কোনো দিক দিয়ে। 2 দিন একটু পরিশ্রম করলাম, 2 দিন একটু চেক করলাম, 2 দিন একটু একটা ওষুধও আমরা একবেলা 2 বেলা খেলাম, ধর কমছে না, ওষুধটা বাদ দিয়ে দাও, এই মানসিকতা কিন্তু রয়েছে। এখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন। তবে সফলতাকে হ্যান্ডেল করতে পারলে, সিচুয়েশন অনুযায়ী সফলতাকে ত্বরান্বিত করতে পারলে অত্যন্ত পজিটিভ সময় পরবর্তীকালে কিন্তু, বা এই সময়টাও কিন্তু সফলতার ক্ষেত্রে আদর্শ সময় হয়ে উঠতে পারে। 6 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, রাজযোগের প্রভাব কিন্তু 12 নম্বর ঘরে রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং রাহুর অবস্থান ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। প্রথমত হচ্ছে শনি মানে কুম্ভের ঘরে, তাহলে সরকারি চাকরির জন্য যদি আমি সচেষ্ট হই, সরকারি চাকরির জন্য যদি আমি প্রিপারেশন নিই, তাহলে কিন্তু ওই মানে কি বলবো 10%, 20%, 30% হয়তো অ্যাচিভ করলো, কিন্তু 70%, 80% অ্যাচিভ করতে পারবে না। বরং কর্পোরেট সেক্টর, আইটি সেক্টরে, বেসরকারি সেক্টরে, এবং রাহু বসে রয়েছে বিদেশি ল্যাঙ্গুয়েজ রিলেটেড, যদি আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা বিদেশি হয়, আমি যে রাজ্যে জন্মেছি ভিন রাজ্যে যদি আমি কাজ করতে যাই বা কাজ করছি, আমি যে দেশে জন্মেছি আমি যদি অন্য দেশে কাজ করি, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর মাথায় রাখার প্রয়োজন আছে, ম্যান আইডেন্টিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষ মিউ মিউ করে কথা বললো, মানুষটাকে আমি বিশ্বাস করে ফেললাম, খুব সুন্দর দেখতে বা সুন্দরী দেখছে, আমি বাহ্যিক প্রকাশ দ্বারা চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন তাই করে ভাই মনে রাগি রূপে রাখির জন, তাকে বিশ্বাস করে ফেললাম, কদাপি কিন্তু হওয়া উচিত নয়। বোঝাতে পারলাম? কদাপি কিন্তু হওয়া উচিত নয়, এই মানসিকতার প্রভাবটা কদাপি কিন্তু হওয়া উচিত নয়। কেননা একটা মানুষকে জাজ করছি, একটা মানুষকে অবজার্ভ করছি, কখনো বাহ্যিক প্রকাশ দ্বারা কিন্তু কখনো যেন না হয়। যেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে মানে আমি যদি সরকারি চাকরি করি না, তাহলে মনোটোনাস হয়ে যাবার জায়গা, বা দেখা যাচ্ছে ইন্টারনাল আমার কলিগসদের সাথে, সাবঅর্ডিনেটদের সাথে সঠিক মতন আমার কিন্তু মানে কি বলবো কোরিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না। প্রতিযোগিতা যেখানে রয়েছে, পরিশ্রম যেখানে রয়েছে, চ্যালেঞ্জ যেখানে রয়েছে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। আমি যদি সার্ভিস হোল্ডার হই, তাহলে আমার বসকে আমি যেন না খেপাই, আর আমার সাবঅর্ডিনেটকে যেন আমি কখনো না খেপিয়ে তুলি, কেননা এই দুজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। 7 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানে আমার বিজনেস ক্ষেত্রটা কিন্তু একদম দারুণ জায়গা, ক্ষেত্রের জায়গা, সেটা আমি লক্ষ্য করতে পারছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে
7 নম্বর ঘরে আমি শনির অবস্থান রয়েছে, আমরা 4 জন মিলে পার্টনারশিপ বিজনেস করছি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ইলিগেল বা অবৈধ বা অনৈতিক কাজকর্ম করছি না, আমি কিন্তু সঠিক কথা সঠিক মতোই বলছি। সেটাকে আর আমার যারা মানে পার্টনাররা রয়েছে তারা কতটা সঠিক ভাবে নিতে পারছে সেটা কিন্তু বড় ফ্যাক্টর হয়ে যাবে। কেননা আমার পার্টনাররা ইলিগেল অ্যাক্টিভিটিস বা অবৈধ চিন্তাধারার মধ্যে থাকবে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তেমন ঠিক সেরকম ধরনের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু হয়তো আমি ঠিক, কিন্তু আমি আমার পার্টনারকে, আমার ওয়াইফকে বা আমার হাজবেন্ডকে সেরকম ভাবে বোঝাতে পারলাম না, বা এমন ইগো প্রবলেম হলো সে বুঝতে চাইলো না, এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টা কিন্তু আমি মানে কন্যা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে মারাত্মক মানে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাওয়া, ইগো প্রবলেম সৃষ্টি হওয়া সেটাও লক্ষ্য করতে পারছি। এবার ফ্যামিলি ফ্রেন্ড আত্মীয় স্বজন পাড়া পড়োশি কি করবে, খোঁচা মারবে, বরকে গিয়ে বউয়ের নিন্দা করবে, তুমি একদম সরি বলবে না, আর বউকে গিয়ে বরের নিন্দা করবে, তার ফলে ফাটলটা আরো বড় হতে পারে, সেপারেশনের জায়গা আরো বৃদ্ধি হয়ে যেতে পারে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি দেখা যায় 10 নাম্বার ঘরে বসে রয়েছে, এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে কিন্তু রাজযোগের আন্ডারে বসে রয়েছে, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যারা গবেষক, যারা সায়েন্টিস্ট, যারা থিসিস লিখছে, যারা পিএইচডি করছে, যারা অ্যাস্ট্রোলজার, এদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে দুটো রাস্তা আসবে। একটা হচ্ছে কম্প্রোমাইজ করো মনের বিরুদ্ধে গিয়ে, আরেকটা হচ্ছে তুমি তোমার রুটে চলো। দ্বিতীয় আরেকটা জায়গা সেটা হচ্ছে ইলিগেল অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস। আমি কোন রুটে যাচ্ছি তার উপর কিন্তু আমার যে কর্মের প্রভাব, 10th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার ধরে বলেছি, তাহলে সেটা কিন্তু নির্ণয় করবে। এবং এছাড়াও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা, যারা জাতিকা তাদের কিন্তু সিস্ট, ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা, ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গা, সাদাস্রাব জাতীয় ইউরিন রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পুরুষের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, অ্যাক্সিডেন্টাল জায়গা লক্ষ্য করা যাচ্ছে, 2 চাকা 3 চাকা বহু চাকা থেকে, এবং 4 চাকা কার থেকেও কিন্তু খানিক লক্ষ্য করা যাচ্ছে। যারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস করে ভেরি ভেরি কসাস এবং কনসাস, তার কারণ আমার রিয়েল ডকুমেন্টটা নেই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এখান থেকেও কিন্তু খুব সাবধান হওয়া প্রয়োজন রয়েছে। 9 নাম্বার ঘর শুক্র মানে নিজভঙ্গ রাজ যোগ যখন সৃষ্টি করছি, উচ্চশিক্ষার জায়গাটা টেরিফিক, কিন্তু যখন আমি গৃহ থেকে দূরবর্তী স্থানে উচ্চশিক্ষার জন্য গেছি, আমার সম্মান বৃদ্ধির জায়গাটা, আবার বলছি স্বক্ষেত্রে ততটা নয়, আমি যেখানে জন্মেছি সেখানে পাবো না, দূরবর্তী স্থান থেকে পাবো, অথবা দূরবর্তী স্থানে পাবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার 9th হাউস দ্বারা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমার জনকের জায়গাটা, আমার বাবার জায়গাটা, বাবার সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর শুক্র যদি আমার ছকের মধ্যে নেগেটিভ থাকে, তাহলে বাবার সম্মানহানি হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সার্বিক মতে বলছি। আর পালনকর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক সঠিক মতন আমাকে রুট চেনাচ্ছে, রুট দেখাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন তাহলে 9th হাউসটা কিন্তু পজিটিভ হয়ে রয়েছে, 10th হাউস অত্যন্ত পজিটিভ। 10 নাম্বার ঘর মানে কি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র। 10th হাউস তার মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। তাহলে সেই জংশনের জায়গায় বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, আগেও যেটা বললাম যে আমার বুদ্ধি, আমার যুক্তি যেটাকে বিশ্বাস করছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও সেই কাজটাই কিন্তু করছে। সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি কিন্তু মঙ্গল বুধের ঘরে রয়েছে, সুতরাং ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, অহংবোধ এবং আইডেন্টিটি ক্রাইসিস দ্বারা অ্যাডজাস্ট করতে পারা, কম্প্রোমাইজ করতে পারা, স্যাক্রিফাইস করতে পারার অবস্থানটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। 12 নম্বর ঘরটাও এক্ষেত্রে পজিটিভ হয়ে যাচ্ছে, যেহেতু রাজযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 1 থেকে 12 পর্যন্ত 12টা ভাবের সদর্থক প্রভাব আমি তখনই পাবো যখন 10 নম্বর ঘরটা পজিটিভ থাকবে। 10 নম্বর ঘরটা পজিটিভ আছে, কিন্তু আবার বলছি
আইডেন্টিটি ক্রাইসিস এবং ইগো প্রবলেম, সন্দেহ প্রবণতা, এইগুলোকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলেই কিন্তু 1 থেকে 12 পর্যন্ত 12টা ভাবের সদর্থক প্রভাব আমি পাবোই পাবো। 11 নম্বর ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে পরিষ্কার ব্যাপার, বৃহস্পতি উচ্চস্থ এবং বর্গোত্তম চন্দ্র যখন হয়ে আছে, তখন আমি যদি কোনো অসৎ কাজ করছি, ইল্লিগ্যাল কাজ করছি, এখানে সিসিটিভি ফুটেজ তো নেই, ক্যামেরা নেই, কোনো যায় আসে না, কিন্তু মনে রাখবে কর্মফলের মধ্যে তার রিফ্লেকশন বেরোবে। ক্রাইম ডাজ নট পে। আমরা মনে করছি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরাও হয়তো পড়লে না, কিন্তু কর্মফলের মধ্যে দিয়েই সেটা তুমি বুঝতে পারবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে সূর্য এবং বুধের অবস্থান, খুব সাবধান হওয়া প্রয়োজন। ইগো প্রবলেমের জায়গাটা, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা আমার খুব কাছের মানুষ, তাদের সাথে ইগো প্রবলেম চলে আসছে। এতটাই ইগো প্রবলেম, একটা সরি পর্যন্ত তাদেরকে বলতে পারছি না। আমার লাইফ পার্টনার হতে পারে, আমার প্রফেশনাল ফিল্ডের পার্টনার হতে পারে, আমার বন্ধু বান্ধব হতে পারে, বস সাবঅর্ডিনেটের জায়গাও হতে পারে। যেমন একটা সরি বললেই কিন্তু সবকিছু চুকে যায়, সেই সরিটা বলতে পারছি না। বুধ 12 নম্বর ঘরে উচ্চস্থ যখন হয়ে যায়, অনেক সময় কিন্তু আমরা আমাদের বুদ্ধি, আমরা আমাদের যুক্তিকে যতটা প্রয়োজন তার চাইতে বেশি মাত্রায় কিন্তু ঘাটাতে শুরু করি, বেশি মাত্রায় কিন্তু চিন্তা করতে শুরু করি। তখন অনেক সময় কিন্তু কি হয়, মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গিয়ে স্ক্যাটারলি মুভ করতে আমরা শুরু করি। এই প্রবলেমগুলোর দ্বারা সেখানে কিন্তু কেতুও বসে রয়েছে। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়, এবং কেতুকে স্যাটিসফ্যাকশনের জায়গা বলা হয়। তাহলে এই নেগেটিভিটি গুলো যদি চলে আসে, তাহলে কিন্তু আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যেতে পারি, স্যাটিসফাই আমি হতে পারবো না। এই জায়গাগুলো যেন আমার জীবনে কখনো না আসে। আজকের মতন এইটুকুই, নমস্কার।